if you work more, then you will hear more criticism. আমাদের সম্পদ নিয়ে তারা তাদের দেশ গড়েছে, অথচ আমরা সেই গরিবই রয়ে গেছি। রাজনীতি, সংস্কৃতি কিংবা উন্নয়ন তৃণমূল থেকে জাতীয় হতে পারে, তা ভিন দেশেরও। সমসাময়িক যা কিছুর প্রভাব বিস্তার করে দেশ জুড়ে, যা কিছু পরিবর্তন হয় আলো কিংবা আধারে আমার আপনার নাগরিক জীবনে, তার সব কিছু নিয়ে শনি থেকে সোম থাকছি আপনার সাথে। বঙ্গগঠন, বিশ্বজুড়ে বাংলার কথা। শুভেচ্ছা। এই মুহূর্তে যারা রয়েছেন বঙ্গকথনের সঙ্গে, যারা দেখছেন বঙ্গকথনের এই আয়োজন, তাদের স্বাগত জানাচ্ছি বঙ্গকথনের শনি থেকে সোমের বিশেষ আয়োজন সাম্প্রতিকে। এই আয়োজনে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকেন দুজন আলোচক। আমাদের আজকের এই আয়োজনে আলোচক হিসাবে আমরা পেয়েছি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গাজী মোহাম্মদ তৌহিদুল আলম চৌধুরী, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী সদস্য এবং বগুড়ার শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি বঙ্গকথনের আজকের এই সাম্প্রতিকের আয়োজনে। আপনাদেরকে শুভেচ্ছা। আমি শুরুতেই একটু ডক্টর গাজী তৌহিদুল আলম চৌধুরীর কাছে যেতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকারি সফরে তিনি গেছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের যে ৭৬তম অধিবেশন, সেখানে গত শুক্রবার প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দিয়েছেন। এবং এই প্রধানমন্ত্রীর যে ভাষণ, এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, তার ভাষণের নানান বিষয় রয়েছে, নানান দিক রয়েছে, যেগুলোর কারণে কিন্তু সারা বিশ্বেই আলোচিত হচ্ছে। বিশেষ করে আমরা যদি করোনা মহামারীর টিকার কথা বলি, এই টিকাকে একেবারেই সহজলভ্য বিষয় হিসেবে প্রধানমন্ত্রী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতাদের কাছে। পাশাপাশি তিনি কিন্তু জলবায়ু সংকট নিয়ে বরাবরই কথা বলেন, এবারও কথা বলেছেন। এর সঙ্গে আমাদের যে একটি সমস্যা রয়েছে, আমরা বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পরে প্রায় 5 বছর হয়ে গেছে। এই 5 বছরে কিন্তু আর কেউ, মিয়ানমার কিংবা অন্য কেউ কিন্তু তাদের ফিরিয়ে নেওয়ার যে জায়গাটি, সেটি নিয়ে কিন্তু খুব একটা উদ্যোগী হয়নি। এই বিষয় নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী কথা বলেছেন। আপনার কাছে স্যার কি মনে হয় যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেগুলো আসলে বৈশ্বিকভাবে আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ বটে, বৈশ্বিকভাবে আসলে কতটা ফলপ্রসূ হবে বা বিশ্ব নেতাদের কাছে সেগুলো কতটা আসলে গ্রহণযোগ্য হবে? ধন্যবাদ আপনাকে আজকের এই বঙ্গকথন আয়োজনে আমাকে এখানে অতিথি করার জন্য। আপনাকে সহ আপনার পুরো টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান সময় উপযোগী এবং বলা চলে যুগ উপযোগী একজন নেত্রী। তিনি শুধু একজন বাংলাদেশের নেত্রী না, এখন বিশ্ব নেতাদের প্রথম সারি 2-4 জন নেতার মধ্যে তিনি একজন নেতা। সত্যিকার হচ্ছে আমাদের সৌভাগ্য, তিনি আমাদের জাতিপুঞ্জে বা জাতিসংঘ আমরা যেটা বলি, সেখানে ৭৬তম অধিবেশনে তিনি যে বাংলায় বক্তব্য দিয়েছেন, এর আগেও স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৪ সালে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন, এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় ৭৬তম অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা মনে করি বর্তমানে সারা বিশ্বে যে অতিমারি এবং মহামারী, পরবর্তী সময়ে এরকম একটি প্ল্যাটফর্মে বর্তমান সময়ে বৈশ্বিক কিছু সমস্যা এবং বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তিনি অত্যন্ত সুচারুভাবে এবং দূরদর্শিতার সহিত প্রতিটি জায়গায় তিনি ফোকাস করতে পেরেছেন। যেটা মনে করি, যেটা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক কিছু বিষয়, যেগুলো বিষয় আসলে ওই রকম একটি জায়গায় তুলে ধরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে
অনেকগুলো বিষয় এসেছে। যেমন আমরা বলি যে আমরা তো উন্নয়নশীল একটি রাষ্ট্রের সদস্য, এবং তিনি একজন উন্নয়নশীল রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে, বিশেষ করে তৃতীয় বিশ্বে যে থার্ড ওয়ার্ল্ডের আমরা যারা আছি এবং উন্নয়নশীল রাষ্ট্র যারা আছে, তারা আসলে টিকা পাওয়ার ক্ষেত্রে অনেকাংশেই পিছিয়ে আছে। কিন্তু উন্নত বিশ্বের যেখানে টিকা যাদের কাছে খুবই সহজলভ্য এবং তারা উৎপাদন করতে পেরেছে, কিন্তু সেই টিকাটি আমাদের মতো দেশে এখনো সহজলভ্য হয় নাই। কিছুটা তাদের কূটনৈতিক কারণ বা তাদের নিজস্ব কিছু, আমি মনে করি যে তাদের নিজস্ব সংকীর্ণতার জায়গা থেকেও হতে পারে। কারণ অনেক সময় আমরা যেটা পত্রিকায় জানতে পেরেছি, অনেক সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমরা তৃতীয় বিশ্বের নাগরিক, আমরা টিকা পাচ্ছি না। তো এইটাই আসলে বলতে চেয়েছেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তিনি আসলে তার একার কথা বলেননি, তৃতীয় বিশ্বের সকলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন। সেখানে বলা চলে সবার মুখপাত্র হিসেবে তিনি বক্তব্যটা দিয়েছেন, জোরালোভাবে বলেছেন। অভিন্ন মানব জাতির অভিন্ন মানব জাতি, যেটা আজকে আমরা গ্লোবাল ভিলেজ বলি, বিশ্বগ্রাম বলি, কিন্তু এটা তো মুখে বললে হবে না। সত্যিকার অর্থে এখনই আমাদের পরিচয় দেবার একটি সুযোগ তৈরি হয়েছে যে গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম। আমরা কি বিশ্বকে এতটুকু জায়গার মধ্যে আমরা ভাবতে পারি? তাই যদি হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ধর্ম, বর্ণ বৈষম্য, জাতি ভেদ, সাদা কালো এবং ধনী গরিব মধ্যবিত্ত সকল মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। আসলে এই মানবিকতার জায়গা থেকেই তিনি সত্যি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে টিকা পাওয়া এই গ্লোবাল ভিলেজের প্রতিটি মানুষের অধিকার, এবং একমাত্র আমরা এই কোভিড মহামারী স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে গেলে টিকার কোনো বিকল্প নেই। টিকা গ্রহণ করে আমরা কেবলমাত্র স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি। আজকে যেমন আমরা স্কুল কলেজে আমরা ফিরতে পেরেছি, আমরা অত্যন্ত আনন্দের সহিত আমরা ক্লাসে যেতে পারছি, সামাজিক দূরত্ব এবং মেনে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে হলেও আমরা যে আসতে পেরেছি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের এই বিশেষ করে সার্কভুক্ত দেশ এবং এই দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে আমাদের এত 20 কোটির প্রায় জনসংখ্যার দেশে আমাদের জন্য এটি কিন্তু একটা বিরাট আশীর্বাদ। এবং আমরা যে পরিমাণ টিকা পেয়েছি, পার্শ্ববর্তী অনেক দেশ তার কিন্তু পরিসংখ্যানের দিক থেকে যদি, যে পার্সেন্টেজের দিক থেকে যদি বলি, তার ধারে কাছেও নেই। সেই দিক থেকেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি বিভিন্ন কূটনৈতিক তৎপরতার, তিনি একদিকে যেমন আমাদের সেই সময় যেটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, যেটা আমরা পেয়েছি ইন্ডিয়ার মাধ্যমে, কারণ এটা যেমন আমাদের যেমন সাফল্য, পাশাপাশি আবার চীনের সঙ্গে আমরা যে কোভ্যাক্স, সিনোভ্যাক্স, এইটা প্লাস আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যেটা আমরা মডার্নার টিকা পেয়েছি, ফাইজারের টিকা পেয়েছি। আসলে কিন্তু আমরা সত্যি সৌভাগ্যবান, আমরা ফাইজার পেয়েছি, মডার্না পেয়েছি, আমরা অ্যাস্ট্রাজেনিকা যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা সেটা পেয়েছি, কোভ্যাক্স, সিনোভ্যাক্স পেয়েছি। এটা কিন্তু আমাদের সত্যিকার অর্থে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কূটনৈতিক দূরদর্শিতার জন্য আমরা কিন্তু পেয়েছি। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, তিনি সারা বিশ্বের, তিনি একজন সরকার প্রধান, এবং সারা বিশ্বের শুধু তিনি সরকার প্রধানও না, তিনি একজন নারী নেত্রীও বটে। এবং সারা বিশ্বের যে যারা ক্ষমতাবান নারী এই মুহূর্তে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান না, শুধু বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একজন রোল মডেল বা আইডিয়াল হিসেবে মানে। এবং সেখানে কিন্তু একটা গোল টেবিল বৈঠকও হয়েছে, সেখানে কিন্তু একটা লিঙ্গ বৈষম্যের কথা বলা হয়েছে। নারীদের সামনে একটা বলেছে যে একটা জায়গায় কিভাবে তাদেরকে নেটওয়ার্কে নিয়ে আসা যায়, সেই প্রস্তাবনাও তিনি দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী এই কথাটি কিন্তু বলেছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবগুলো নিয়ে কিন্তু এই যে আমাদের যেমন তিনি বলেছেন কিন্তু যে আমাদের যে রোহিঙ্গা, এবং রোহিঙ্গার জন্য বড় ধরনের কিন্তু বরাদ্দও পেয়েছেন। এটাও কিন্তু একটা যে তারা কিন্তু আমাদের জন্য এই যে যেটি আপনি বললেন, যেটা হচ্ছে যে ওই অর্থে মানে বহির্বিশ্বে ওইরকম কোনো বড় ফোরামে তাদের বিষয়ে আমাদের ওইভাবে কথা বলার সুযোগ হয় না, কিন্তু এই সুযোগটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাজে লাগিয়েছেন। এবং তিনি কিন্তু
আমাদের বিশ্ব নেতাদের উদ্দেশ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা মায়ানমারের নাগরিক এবং তাদেরকে মায়ানমারে ফেরত যেতেই হবে, এবং সেটা অবশ্যই খুব কম সময়ের মধ্যেই যেতে হবে। তা না হলে এই একটা জনগোষ্ঠী তারা হয়তো বা বিভিন্ন অপরাধ কর্মের সাথে বা সন্ত্রাসী কর্মকাণ্ড বা যে কোনো একটা ইয়ের সঙ্গে জড়িয়ে যেতেই পারে। এবং বাংলাদেশের জন্য তো আসলে এতদিন বাংলাদেশের জন্য তাদেরকে সময়, একদম জি, মানে চালিয়ে নেওয়াটাও তো অনেক কঠিন একটা বিষয়। আলাদা একটি মানে দৃষ্টিভঙ্গি সেখানে রাখতে হচ্ছে সরকারের। সঠিক। স্যার, আরো একবার আপনার কাছে আসবো। আমি এবার একটু প্রভাষক কামরুলদা উজ্জ্বল ভাইয়ের কাছে যেতে চাই। এই যে প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন গত শুক্রবার, এবং ভাষণের নানান দিক নিয়ে আমরা তো বেশ কয়েকদিন ধরে গণমাধ্যম নানান ধরনের আলোচনায় কিন্তু বিষয়গুলো উঠে আসছে। আপনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে আপনার একদম নিবিড় একটা যোগাযোগ রয়েছে, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। এই যে প্রান্তিক পর্যায়ে আসলে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছেন, টিকার কথা তিনি আমাদের দেশের জন্য শুধু বলতে পারতেন যে আমার দেশে আরো টিকা লাগবে, তিনি কিন্তু সারা বিশ্বের মানুষের টিকা প্রাপ্তির সহজলভ্যতার কথা বলেছেন। এই যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলে মানুষের জন্য যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেটার আসলে প্রভাব কতটুকু তৃণমূলের পড়ছে, তৃণমূলের মানুষ কতটুকু অবগত হচ্ছেন বা তাদের মধ্যে আসলে প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনার যে পর্যবেক্ষণ একজন জনপ্রতিনিধি হিসেবে তৃণমূল পর্যায়ে, এইটা যদি একটু আমাদের সঙ্গে। ধন্যবাদ। বঙ্গকথনে আজকের উপস্থাপক, বগুড়ার বিশিষ্ট সাংবাদিক হিরণ সজন সহ বঙ্গকথনের যারা আয়োজক এবং দর্শক মণ্ডলকে আমি শুভেচ্ছা জানাই বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে, এবং আমি যেহেতু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার ইউনিয়নের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং সেই সঙ্গে যারা দর্শক মণ্ডলী যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে সম্ভবত 25শে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসেই জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। তো বঙ্গবন্ধুর কন্যা সৌভাগ্য হয়েছে উনি ওনার বক্তৃতায় বলেছে এইবার অর্থাৎ 2021 সালে জাতিসংঘের অধিবেশনে যে বক্তৃতা দিয়েছে, এইবার দিয়ে উনি 17বার জাতিসংঘের অধিবেশনে উনি বক্তৃতা দিতে পেরেছেন। সেক্ষেত্রে যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের দল করি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু সরকার এবং প্রধানমন্ত্রী দেশের জনগণের পক্ষ থেকে আমাকে অভিনন্দন জানায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছে 1974 সাল, আজ থেকে 47 বছর আগে। দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বে নির্যাতিত এবং শোষিত মানুষদের পক্ষে কথা বলেছিলেন। আজকে 47 বছর পরে এসে ওনার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে স্যার যেটা বলেছে, জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী না বা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আজকে সারা বিশ্বের নেতা হিসেবে সে পরিচিত হয়েছে। সেও কিন্তু সারা বিশ্বে নির্যাতিত এবং অবহেলিত মানুষের পক্ষে কথা বলেছেন। যে কথাটি উনি বলেছেন আমি দেখেছি যে উন্নত দেশগুলো 88% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে, আর অনুন্নত দেশে 1% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এই যে বৈষম্য, উন্নত এবং অনুন্নত, ধনী এবং দারিদ্র্যের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে উনি জাতিসংঘে প্রতিবাদ করেছেন এবং উনি সারা বিশ্বে অনুন্নত অর্থাৎ যারা অধিকার বঞ্চিত মানুষের পক্ষে উনি কথা বলেছেন। তো এটি আসলেই তার নেতৃত্বের যে দক্ষতা, নেতৃত্বের যে গুণাবলী, অর্থাৎ মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে তার যে দরদ, এটি তার বক্তৃতার মাধ্যমে ফুটে উঠেছে। আর আপনি যে কথাটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘে বাংলার ভাষণ এবং তার যে নির্দেশনাগুলো, আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো দিয়েছেন, শুধু করোনার ক্ষেত্রে কিন্তু নির্দেশনা দেননি, উনি শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কিভাবে উন্নত, শিক্ষকদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, সেক্ষেত্রে কিভাবে সহযোগিতা করা যায়, শিক্ষা ক্ষেত্রে কিভাবে উন্নত, এগুলো নিয়েও কথা বলেছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন। আজকে আপনি জানেন গ্রাম কিন্তু আর গ্রাম নাই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে গ্রাম হবে শহর। ইতিমধ্যে কিন্তু গ্রাম শহরে পরিণত হয়ে গেছে। গ্রামের রাস্তাঘাট
প্রতিটি মোড়ে মোড়ে আজকে বাজার গড়ে উঠেছে, চা স্টল গড়ে উঠেছে, মুদির দোকানে আজকে টিভি, চা স্টলের টিভি, মানুষ খবর দেখে, ইউটিউব আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মাধ্যমে মানুষ কিন্তু কোথায় কি হচ্ছে সারা বিশ্বের খবর তাৎক্ষণিকভাবে জানতে পারে। তো আমি দেখেছি, আমি যেহেতু আমার গ্রামে আমার বাড়ি, আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যেদিন জাতিসংঘে মানে বক্তৃতা দেয় বাংলায়, মানুষকে আমি দেখেছি গ্রামগঞ্জের চার স্টলে বা মুদির দোকানে মানুষকে মানে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তৃতা মানুষকে শুনতে দেখেছি। আমি আওয়ামী লীগ করি বা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি বা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি রাজনীতি করি, এজন্য বলি মানুষের মধ্যে যে জননেত্রী শেখ হাসিনা মানুষের অধিকার নিয়ে যে কথাগুলো বলেছে সারা বিশ্বেও নেতাদের সামনে, এই কথাগুলো মানুষ আজকে বলতে শুরু করেছে যে জননেত্রী শেখ হাসিনা প্রতিবাদী মানুষ, রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছে, ফিলিস্তিনি ইস্যুতে কথা বলেছে, সারা বিশ্ব নিয়ে সে কথা বলেছে, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিষয়গুলো নিয়ে অনেক বিশ্ব নেতা কিন্তু সরাসরি আমরা কেউ কথা বলতে বলে না বা বলতে শুনি না। নেত্রী কিন্তু আরো একটা কথা বলেছে যে গত বছর জাতিসংঘে এইরকম অধিবেশনে আমি বলেছিলাম যে টিকা উৎপাদন হবে, সেই টিকা সম বন্টন হবে, এই প্রতিবাদও করেছে, সেইটি করা হয়নি। বিশ্ব নেতার অনেকেই আমার সেই বক্তৃতায় সহমত পোষণ করলেও সেটি করা হয়নি, এ কথাও কিন্তু তার বক্তৃতার এবারে বলেছেন, গত বলে যেটা বৈশ্বিক সম্পদ হিসেবে করোনা টিকাকে ঘোষণার আহ্বান জানিয়েছিলেন, এটা এবার উল্লেখ। গ্রামগঞ্জের মানুষ মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী উনি যে বিশ্ব নেতা বা বিশ্বের বাসীর কাছে জাতিসংঘে যে প্রতিবাদী কণ্ঠ, নিজের অধিকার না শুধু সারা বিশ্বের মানে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছে, এ ব্যাপারে গ্রামগঞ্জের মানুষ কথা বলছে। এবং আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জনপ্রিয়তা দেশের মানুষের কাছে অতীতেও ছিল, বর্তমানে তার আরো সেটা বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ উজ্জ্বল ভাই, আবারও নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আমি আরেকবার স্যারের কাছে আসতে চাই। স্যার, এই যে আন্তর্জাতিক যে কূটনীতি থাকে, এই যে এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্কে জায়গা থেকে নানান ইস্যুতে নানান মেরুকরণের কারণে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশ, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থান সেটি নিয়ে আপনিও একটু আগে বলছিলেন, উজ্জ্বল ভাই বললেন, আমরাও জানি যে বাংলাদেশের অবস্থান বিগত কয়েক দশকে যে অবস্থান ছিল আন্তর্জাতিক অঙ্গনে সেখান থেকে অনেকখানি আসলে আমরা সামনের দিকে বলি বা শীর্ষের দিকে বলে আমরা কিন্তু এগোতে পেরেছি সরকারের নানামুখী পদক্ষেপের কারণে। সেই জায়গায় সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই আপনারা জানেন যে আফগানিস্তান, যেহেতু আফগানিস্তানের সরকারের একটা বড় পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনের পরে যেটি হয়েছে যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, আমরা যদি ভারত, মিয়ানমার কিংবা ওদিকে চীন পর্যন্ত চিন্তা করি, এই যে এই উপমহাদেশ বা এশিয়া মহাদেশের এই কয়েকটি দেশের যে রাজনীতি এখন তৈরি হয়েছে বা কূটনীতি যেদিকে রয়েছে, সেই জায়গায় আসলে আমাদেরকে তো একেবারে প্রতিবেশী দেশ আমাদের ভারত, ওদিকে মিয়ানমার রয়েছে, সব দিক সামনে রেখে, কারণ ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে অনেক দেশের এখন তৈরি হয়েছে গত কয়েক দশকে। সেই জায়গায় আসলে যে বাংলাদেশের যে বর্তমান কূটনীতি, সেই জায়গায় আসলে আমরা কতটুকু সঠিক পথে রয়েছি বলে আপনার কাছে, আপনার পর্যবেক্ষণে মনে হয় যে বাংলাদেশ, কারণ এই বৈশ্বিক রাজনীতির প্রভাব কিন্তু নানানভাবে আমাদের উপরে পড়ে, কারণ আমরা যেহেতু একটি উন্নতশীল দেশ, সেই জায়গায় আমাদের নানান দেশের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক থাকে সেই জায়গায় এই রাজনৈতিক সম্পর্কের একটা প্রভাব পড়ে। বাংলাদেশ আসলে এখন কি অবস্থানে রয়েছে আপনার কাছে কি মনে হয় প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ঠিক রাখবার ক্ষেত্রে, সেই কূটনৈতিক সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক যেটি হোক না কেন, কি মনে হয় বাংলাদেশ কতখানি একটি ভালো অবস্থানে রয়েছে? আমি যদি এক কথায় বলি যে আমি নিজেও সবসময় পজিটিভ চিন্তা করি, তো অতীতের যে কোনো সময়ের চেয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আমি তো আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ি নাই, কিন্তু আমার একটু দুর্বলতা আছে, পড়াশোনা করি যে আন্তর্জাতিক সম্পর্ক পড়াশোনা খুব একটা মজার ব্যাপার, খুব মজার কূটনৈতিক। তো এই কূটনৈতিক অবস্থার বিশ্লেষণে অতীতের যে কোনো অবস্থার চেয়ে বাংলাদেশ এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী অবস্থা। কারণ বাংলাদেশ
এমন একটা ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান, যেটা আসলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ। অনেক কারণে বাংলাদেশের হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য এবং একটা লিবারাল রিলিজিয়াস কান্ট্রি হিসেবে সেদিক থেকে নারীর ক্ষমতায়ন এবং উদীয়মান অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক, অনেকগুলো বিষয়ে বাংলাদেশ এখন উদীয়মান ব্যগ্র। বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের 42 সালে উন্নত বিশ্বে আমরা উপনীত হব, সেই লক্ষ্যে আমরা যে এগিয়ে যাচ্ছি। আমাদের জিডিপি, জিএনপি সবকিছু মিলে বাংলাদেশ এখন আমাদের প্রতিবেশী দেশের কাছে ঈর্ষণীয় অনেক অংশে বলা যায়। তো সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ক্ষুদ্র দেশ হওয়া সত্ত্বেও সবার কাছে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। একটা সময় আমাদের পূর্বমুখী, আমাদের কূটনীতির ভাষায় বা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় পূর্ব নীতি, পশ্চিম নীতি এরকম একটা শব্দ আছে। পূর্ব নীতি এবং পশ্চিম নীতি এর মধ্যে যে একটা ব্যালেন্স, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যে বিবেচনায় 3 দিকে ভারত হচ্ছে সারা পৃথিবীর কাছে পরিচিত অনেক বড় একটি দেশ, যার 29টি মতো অঙ্গরাজ্যের একটা অঙ্গরাজ্যের সমান বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশের আবার 3 পাশে ভারত, এক পাশে বঙ্গোপসাগর। এখন আমাদের স্বভাবতই ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক, আমাদের অনেক বড় অঙ্কের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। সেটা আমাদের অনেক কিছুর উপরে প্রভাব ফেলে, অনেক কিছুর উপরে আমরা ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারি। কাজেই ভারত আমাদের যেমন একটা বন্ধুপ্রতিম দেশ, পাশাপাশি আজকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন, রাস্তা, প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু চায়না এখানে আমাদের একটা বাজার পেয়েছে। কারণ 20 কোটি জনগণের এখানে একটা বাজার। এখানে কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশে চায়না একটি বৃহৎ শক্তি। কাজে চীন সবসময়ই চায় যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। এখানে চীন যেমন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, এখানে আমাদেরও কিছু এখানে আমাদের স্বার্থ আছে যে চীনের সঙ্গে। এই যে আমরা যে এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা কিন্তু এই মুহূর্তে খুবই দরকার ছিল। যেমন এখানে তাদের যখন মহামারী অতি বেশি বাড়াবাড়ি রকমের হয়ে গেল, তখন কিন্তু আমরা অ্যাস্ট্রাজেনিকা টিকার ক্ষেত্রে আমরা দেখি যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা আমরা পেলাম না। তখন কিন্তু আমাদের জনগণ কিছুটা হতাশায় ছিল। সেই মুহূর্তে কিন্তু চায়না আমাদেরকে কোভ্যাক্স দিল। যদি আমাদের চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকতো, তাহলে কিন্তু তারা আমাদেরকে এভাবে সহযোগিতা করতো না। আবার এখানে চায়না ভূরাজনৈতিক তাদের আধিপত্য বলয়ের মধ্যে বাংলাদেশকে তারা কাছে টানতে চায় এবং বাংলাদেশকে ভারতও সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমরাও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। নিকটতম দুইটা প্রতিবেশী রাষ্ট্রই আমাদের জন্য প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি, প্রতিটা ক্ষেত্রের অংশীদারিত্বের দিক থেকে ভারতও যেমন এগিয়ে আসছে, চায়না আমাদের দিকে এগিয়ে আসছে। দুই দিকেই পাল্লায় বরং তারাই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে কে কত আমাদের আপন হবে। এই যে বাংলাদেশের সুবিধাজনক অবস্থা কি হয়েছে ভারতের, তিনি কিন্তু এই যে যখন আমাদের মহামারী খুব কঠিন অবস্থা, তখনও তিনি কিন্তু আমাদের কাছে এসেছেন। কি বার্তা নিয়ে এসেছেন সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের তখন মনে হয় যে আমাদের ইম্পর্টেন্স এটা অনেক বেশি তাদের কাছে। তা না হলে তারা কেন আসবে কেন? তো সেই ক্ষেত্রে আমাদের যেমন বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে চীনের সাথে আমাদের যেমন বাণিজ্যিক সম্পর্ক, তেমনি আমাদের হচ্ছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, দুটো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আরেকটু বলি যে পশ্চিমা বিশ্ব যেটা আমরা বলি, পাশ্চাত্যের যেটা, যেমন আমেরিকা এবং ইউরোপ,
এবং তাদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যেমন আমাদের সুসম্পর্ক, আবার আমেরিকার সাথেও আমাদের সুসম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান জানিয়েছেন যে আমাদের জ্বালানি এবং আমাদের টেলিযোগাযোগ, বিদ্যুৎ এবং বিভিন্ন ক্ষেত্রে, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে আহ্বান জানিয়েছেন যে তারা যেন এখানে এসে ইনভেস্ট করে। এখন আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে, তারা কিন্তু এখানে এসে লাভবান হবে এবং আমাদের তাদের জন্য এই পথটা খুব সুগম এবং তাদের জন্য অতি উপযোগী করে তৈরি করা হয়েছে। সবকিছু এখন শান্ত, সেদিক থেকে এখন বিনিয়োগের একটা উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। আর আফগানিস্তানের যেটা বলবো যে বর্তমান সময়ে নতুন একটি সরকার এসেছে, এখন তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সবাই কিন্তু দূরে থেকে একটু ওয়াচ করছে, পর্যবেক্ষণ করছে, সেই অর্থে যে তারা যে ইস্তেহার দিয়ে ক্ষমতায় আসছে এবং তারা জনগণের সঙ্গে আগে যে একটা রিজিড অবস্থায় ছিল সেখান থেকে এখন কিন্তু অনেকটা ফ্লেক্সিবল। তারা বলেছে যে বাংলাদেশের যে অবস্থানটা আফগান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অবস্থান ব্যাখ্যা করেছে সরকারের, সেটিও তো বোধ হয় একেবারেই সবাই পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে অন্য রাষ্ট্র, আপনি যেটা বলছিলেন যে অন্য রাষ্ট্র কিন্তু সবাই অবজার্ভ করছে, বাংলাদেশও কিন্তু ওই নীতিতে আছে। কারণ তারা কি করবে বা তারা আসলে যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আসছে সেটা যদি তারা বলবৎ করতেই পারে, তাহলে আন্তর্জাতিক মহল তাদেরকে যেরকম সমর্থন দেবে আমরাও তাদেরকে একইভাবে সমর্থন দিব। তো এখন যে এই মুহূর্তে কিছুদিন হয়তো এই উত্তেজনা থাকবে, কারণ এটার যথেষ্ট কারণ আছে। কারণ আফগানিস্তানের ইতিহাস অনেক পুরনো, এটা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। আফগানিস্তানের ইতিহাস অনেক পুরনো, কারণ একসময় ব্রিটিশরা এখানে যুদ্ধ করেছে, তারা প্রত্যাখ্যাত হয়েছে। এখানে গুলবদ্দির হিকমতিয়ার বাহিনী সেই সময় রাশিয়া এসেছে, তারাও এখান থেকে ফিরে গেছে এবং একসময় আমেরিকা এসেছে, তারাও ফিরে গেল। আসলে ওরা এমন একটা জাতিগোষ্ঠী যে অন্যের তারা শাসিত হতে বোধহয় তারা চায় না, তাদের রক্ত মাংস এটা নেই। তারা সবসময় যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে থাকে এবং তাদের ভৌগোলিক অবস্থা ওইরকম মরুময়, পাহাড়, অনেক প্রতিকূল পরিবেশ, তার মধ্যে থেকে তারা নিজেদের অবস্থান তৈরি করেছে। আসলে ওখানে আবার অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, ছোট ছোট ওই প্রদেশগুলো, এবং সেটা আফগানিস্তান থেকে এসে মনে হয় স্যার ভারতের কোন এক মন্দির ডাকাত দল এসে মন্দির লুট করে নিয়ে গিয়েছিল। ওই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগান সফরে গিয়ে ওই জায়গাটা, ওই গ্রামটাতে দেখতে গিয়েছিল। আফগানিস্তান কি অনেক পুরনো। আমরা যেমন যে কাবলিওয়ালা বলি, সেটা কিন্তু কাবুল থেকে আসছে, আফগানিস্তান। যেমন হেরাত আফগানিস্তানের মধ্যে, গজনি গজনি সুলতান মাহমুদ, ওটা বলা হয়েছে ইতিহাসে 17 বার গজনি সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছে এবং 17 বারই তারা জয়লাভ করেছে এবং মাত্র অল্প কিছু সংখ্যক 17 জন সৈন্য নিয়ে। তখন আসলে ভারতের ছোট ছোট রাষ্ট্র, ক্ষুদ্র ক্ষুদ্র রাজা ছিল, সহজে তাদেরকে, তারা খুব দুর্ধর্ষ ছিল, ঘোড়া অশ্বারোহী বাহিনী নিয়ে আসছে এবং তারা আক্রমণ করেছে এবং তারা কখনো এখানে রাজত্ব কায়েম করতে চায়নি। এসছে, মন্দির ভেঙেছে, স্বর্ণ অলংকার লুট করেছে, তারা নিয়ে যায় গজনিতে রাজধানী করেছে। তারা কখনো ভারতবর্ষ জয়লাভ করে শাসনটা করতে চায়নি। এখানে আবার ব্যাপার হয়েছে কি, অনেকগুলো ব্যাপার আমি বলি, যেখানে পাকিস্তানের সঙ্গে একটা বর্ডার আছে, ওদের পশতুন, ওরা পশতুন এবং ওদের পশতুন, ওরা মোটামুটি একই জাতিগোষ্ঠী ওখানে। যেমন উজবেকিস্তানের সাথে বর্ডার আছে, কাজাকিস্তানের সাথে বর্ডার আছে, কিন্তু এই যে অঞ্চলটা ওরা দখল করতে পারেনি শেষ পর্যন্ত, ওই অঞ্চলটা ওরা এক একটা, এখানে কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, ইভেন যে চীনের সঙ্গে বর্ডার আছে। এখন চীন ওখানে একটা, যেহেতু ইন্ডিয়ার সাথে লাদাখ নিয়ে একটু সম্পর্কে শীতলতা রয়েছে চায়নার সঙ্গে, সেখানে হয়তো একটু ভারতকে চাপে ফেলানোর জন্য তারা নিজে থেকে হয়তো বিনিয়োগ করতে চাচ্ছে। আফগানিস্তান যেমন মালয়েশিয়াতে কিন্তু আমি দেখেছি যে সম্পূর্ণ ওখানে গিয়েছে, সম্পূর্ণ বিনিয়োগটা করেছে চায়না, এবং কিন্তু মালয়েশিয়ার লোকজন কিন্তু আসলে অলস, আমাদের মতো না। তো সেখানে দেখলাম যে মালয়েশিয়ার এত ডেভেলপমেন্টের মূল কারণ, পুরো বিনিয়োগটা করেছে চীন। তাদের এই অর্থনৈতিক উন্নয়নের মূল পিছনে কিন্তু চীন চাইবে যে আফগানিস্তানে তাদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে।
সেখানে কিন্তু রাশিয়াও তাদের সাথে একটা বাণিজ্যিক, ওখানে অনেক তিল সমৃদ্ধ, অনেক খনিজ আছে। যদি কেউ হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক রেখে সরকারের সঙ্গে, বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক রেখে তাদের আসলে অনেক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন হবে এবং ওখানে বিনিয়োগ হবে। কিন্তু এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। সেখানে রাজনৈতিক- বোধহয় সবগুলো রাষ্ট্রই আসলে চিন্তা করছে যে আমরা আর একটু পর্যবেক্ষণ পর্যবেক্ষণের জায়গায়। আমি এই প্রসঙ্গে একটু ছোট্ট করে যদি কামরুল উজ্জ্বল ভাইয়ের কাছে যেতে চাই, যে বাংলাদেশের এখন যে পররাষ্ট্র নীতি, আপনারা যেহেতু ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছেন, সেই সময় থেকেই আসলে রাজনীতির একটা বড় পার্ট হচ্ছে পররাষ্ট্র নীতি। আমি কতটা দেশের বাইরে বা আমার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে পারলাম, বাণিজ্য সম্পর্ক বলি বা পারস্পরিক সম্পর্কের জায়গা, আপনার পর্যবেক্ষণে কি মনে হয় যে বাংলাদেশের এখনকার যে পররাষ্ট্র নীতি, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, সেটা কতটুকু আমরা একটা ভালো অবস্থানে আছি নাকি কি অবস্থায় আছে, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে অতীতের যে কোনো সময়ের যে এখন বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে খুব দৃঢ়, শক্ত। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন বাংলাদেশ আওয়ামী লীগ একটা মানে ঘোষণা দিয়েছিল, কারোর সঙ্গে বৈরিতা নাই, সবার সঙ্গে বন্ধুত্ব। তো আওয়ামী লীগ সেই নীতিতে এখনো আছে। দেখেন আপনি, যখন ভারতের নির্বাচন হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলো, তখন কিন্তু আওয়ামী লীগ বিরোধী যারা, তারা কিন্তু উচ্ছ্বাসিত, আনন্দিত হয়েছিল যে এই বুঝে আওয়ামী লীগের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু সেই সময় কিন্তু বা এখন পর্যন্ত ভারতের সঙ্গে আওয়ামী লীগের কিন্তু সুসম্পর্ক, বা নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গেও আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু অনেক ভালো। চীন, স্যার যে কথাটা বলেছে, চীনের সাথে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চীন রক্ষা করে রাখে। হ্যাঁ, দেখেন স্যার যেটা বললো যে যখন টিকা পাওয়া যাচ্ছিল না, তখন চীন টিকা দিচ্ছে, আবার প্রথম কিন্তু ভারত টিকা দিচ্ছে। তো বাংলাদেশকে সবাই সহযোগিতা করতে চায়, কারণ বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক যেমন তাদেরও লাভ আছে, বাংলাদেশেরও লাভ আছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ যে পররাষ্ট্রনীতি, যেটা আমি আগেই বললাম যে এটা অতীতের যে কোনো সময়ের যে কূটনীতিক দিক থেকে এখন বাংলাদেশ সবার সাথে, সব দেশের সঙ্গে, স্যার যেটা বলো পূর্ব নীতি এবং পশ্চিম নীতি, হ্যাঁ, সব বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক। আপনি যেটা বললেন আফগান ইস্যু, দেখেন আমরা যখন ছাত্র, যখন অনার্সে ভর্তি হয়েছি, স্যার তখন মানে 96-97 স্যার তখন মনে হয় জয়েন করেনি, তখন কিন্তু আমরা দেওয়ালে দেওয়ালে এরকম দেখেছি, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। কিন্তু বাংলা কিন্তু আফগান হয়নি, বাংলাদেশের মানুষ ওটা গ্রহণ করেনি। যখন বাংলাদেশ মানে আফগানিস্তানে তালেবানরা দখল করলো, তালেবানরা ক্ষমতায় আসলো, বাংলাদেশ সরকার কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেনি কিংবা তাদেরকে গ্রহণও করে, বলছে যে সারা বিশ্বের মতো যে আমরা পর্যবেক্ষণ করব তাদের কর্মকাণ্ড। অতীতে কিন্তু তালেবানের যে সরকার ছিল, এবং আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও কিন্তু যে শুরুর দিকে যেরকম অনেকেই আফগানিস্তান থেকে পালিয়ে যাচ্ছিল বিভিন্ন দেশে, আশ্রয় দেওয়ার একটা প্রস্তাবনা এসেছিল এবং সেটা কিন্তু না করে দিয়েছে, একদম না করে দিয়েছে যে না, এটা আমরা দিব না। আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অতীতে যখন তালেবানরা আফগানিস্তান দখল করেছে, তাদের ইতিহাসটা কিন্তু খুব ভালো না, তাদের ইতিহাসটা কিন্তু ভালো না। আমরা যেটা গল্পে শুনছি, তখন পেপার পত্রিকায় পড়তাম, হ্যাঁ, পেপার পত্রিকায় পড়তাম, তখনকার কিন্তু এরকম কথা যে গর্ভবতী মা, তাদেরকেও হত্যা করা হয়েছে, বা নানা নারীদের প্রতি যে অমানবিক, যে হিজাব পড়তে হবে বাধ্যতামূলক, বোরকা পড়তে হবে, বা নারীদের কর্মক্ষেত্রে যাওয়া যাবে না, এরকম যে ইয়েগুলো ছিল, নারীদের প্রতি যে বৈষম্য আচরণ, সহিংসতার আচরণ ছিল। আমি একটা সত্য মিথ্যা বলতে পারবো না, একটা গল্প এরকম করে আমি সেই সময় যখন তালেবান ছাত্র অবস্থায় শুনছিলাম যে একজন নারীকে তালেবানরা মানে ধরে সেই সময়ে ধর্ষণ করা উপক্রম হয়েছে। তখন নারীটা বলছে যে আমাকে তোমরা এই কাজটা করবা, তোমাদের এই কাজের কারণে, মানে ইয়ের কারণে যদি আমি মানে
প্রেগনেন্সি হয়ে যায়, মানে আমার পেটে যদি বাচ্চা আসে, তাহলে আমি কি পরিচয় দেবো? তাহলে তোমরা এক কাজ করো, হ্যাঁ, তোমরা যে জন্ম নিয়ন্ত্রণ যে বিষয়টা, সেটা তুমি ব্যবহার করো। তো বলছে যে নাউজুবিল্লাহ, এটা না মানে বিধর্মীরা তৈরি করে। অথচ তাদের কাছে ধর্ষণটা, এটা 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 আমার সত্য মিথ্যা জানি না, উপরওয়ালা জানে, ধর্ষণটা তাদের কাছে জায়েজ ছিল, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতি, সেটা তাদের কাছে বিধর্মীদের বিষয় বা বিষয়। নাজায়েজ এরকম মানে মুখরোচক গল্প হইতে পারে, এটা বাস্তব হইতে পারে। কিন্তু এরকম কথা আমরা শুনছি যে নারীদেরকে হত্যা করা হয়েছে, গর্ভবতী নারীদেরকে হত্যা করা হয়েছে, মানে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভে তাকে হত্যা করা হয়েছে। তার কারণেই কিন্তু ওদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণেই কিন্তু আফগানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও তারা আবার শক্তিশালী হয়ে, যেটা মানুষ আবার বলে যে মোল্লা উমর ওরা পাকিস্তানি আমেরিকার সৃষ্টি। তো ওইটা দেখে বাংলাদেশে কিছু ধর্মান্ধ মানুষ, মৌলবাদী গোষ্ঠী বা কিছু জঙ্গিবাদী ও উৎসাহিত হইতেই পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি অতীতে, ভবিষ্যতেও করবে না। সাম্প্রতিক সময়ে আরেকটি আলোচ্য বিষয় আমরা দেখছি গণমাধ্যমে, বিশেষ করে ঢাকা এবং বিভিন্ন জায়গার তরুণরা কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন ই কমার্সের নানাবিধ প্রসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে। কামরুল হুদা উজ্জ্বল, আপনি যদি একটু এই বিষয়টি একটু বলতেন যে এই যে ই কমার্স, ই ভ্যালি থেকে শুরু করে ই অরেঞ্জ, বিভিন্ন যে ই কমার্স প্রতিষ্ঠান, লাখ লাখ তরুণ কিন্তু লাখ লাখ টাকা কিন্তু তরুণরা এখানে তারা কিন্তু ইনভেস্ট করেছেন, বিনিয়োগ করেছেন এবং এক ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। এটি আসলে মানে আমরা যেহেতু এখন অনলাইন নির্ভর হয়ে গেছি, সেই জায়গায় এটি প্রতিরোধের জন্য আসলে কোন জায়গাগুলো একটু ব্যবস্থা নেওয়া দরকার বা পদক্ষেপ নেওয়া দরকার, যদি ছোট্ট করে বলতেন। দেখেন, প্রতারণা পৃথিবীর সৃষ্টির থেকেই আছে। যখন অনলাইন ব্যবসা শুরু হয়নি বা অনলাইন প্রতিষ্ঠিত হয়নি, তখন তো ডেস্টিনি এর মতো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে। এখন যেহেতু অনলাইন, এটাও একটা নতুন করে মানে মানুষের কাছ থেকে পুঁজি হাতিয়ে নেওয়া প্রতারণার সৃষ্টি হচ্ছে। এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে, গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করতে পারবে। যারা ই কমার্স ব্যবসা করতে চায়, তাদের একটা তালিকা বা ট্রেড লাইসেন্সের আওতায়, বা আমাদের যেমন ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, ঠিকাদারি আমাদের ফার্ম আছে, আমরা ঠিকাদারি একটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সেখানে দরখাস্ত করুক তারা, এবং তাদেরকে অনুমতি দিয়ে কারা কারা এই ব্যবসা করুক, তাদের তো একটা নিয়ন্ত্রণ থাকে। যাদের এই একটা অনুমোদনটা নাই, তারা এই ব্যবসাটা করতে পারবে না। তারা কে প্রতারণা করলো কি করলো না, এটা তো আমরা দেখতে পাই। আপনি দেখছেন কিছুদিন আগে, মনে হয় মাস 6 আগে, গাবতলীর সার্কেল ছিলেন মহিলা, ভদ্র মহিলা, ওনার হাজবেন্ড মনে হয় টিচার, উনি অনলাইনে জিনিস কিনে প্রতারণার শিকার হয়েছে, পরে অবশ্যই গ্রেপ্তার করা হয়েছে। তো গ্রেপ্তার করা তো বিষয় না, আমার কথা যে সবাই ব্যবসা করতে পারবে না। আপনি অনুমতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দিয়ে, সেই সার্কুলারের ভিত্তিতে প্রক্রিয়াগুলো মেনে একজন ব্যবসায়ী, যেমন ঠিকাদার হতে গেলে আমাদের যে টাইটেরিয়া গুলো আছে, এই টাইটেরিয়া আমরা ফিল করতে হয় আমাদেরকে, তারপরে ঠিকাদার মানে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমাদেরকে লাইসেন্স দেয়। তো এইরকম বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা ই কমার্স ব্যবসা করতে চায়, তারা আবেদন করবে, তাদেরকে যাদেরকে তারা ফুল সব দিক দিয়ে ওকে মনে করবে, তাদেরকে সেই লাইসেন্সটা দেবে, তারা ব্যবসা করবে। তবে তারা যদি প্রতারণা করে, তাহলে তো বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে ধরতে পারবে, এবং সেই পদক্ষেপগুলো তো নিশ্চয়ই, যে তাদের সবকিছু অ্যাড্রেস তো সবার কাছেই থাকবে। এখন তো অনলাইন, পুরো অ্যাড্রেসটা থাকবে, কোন ফার্ম জনগণের কাছে প্রতারণা করলো, কার কাছে প্রতারণা করলো। ওই অনলাইনের মাধ্যমে কমপ্লেন দিলে গোয়েন্দা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাই এই আইনের প্রয়োগের জায়গাটা আপনি বলছেন। স্যার, আপনার কাছে যদি আসি এই প্রসঙ্গে, যে আসলে দায়ের জায়গাটি তো রয়েছে, পাশাপাশি যারা বিনিয়োগ করছে তরুণরা বিশেষ করে, তাদের সতর্কতার জায়গাটাও আরেকটু বাড়ানো দরকার কিনা। ই কমার্স প্রতারণা যেভাবে আসলে আমরা দেখছি, অনেকে হয়তো প্রকাশ করছে, অনেকে প্রকাশ করছে না, আরেকটু সতর্ক হওয়া দরকার কিনা বিনিয়োগ করার ক্ষেত্রে। আমি বলতে গেলে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা একটা গ্রাম, একটা প্রবাদ আছে যে নেড়ে বেলতলা একবার যায়, কিন্তু আমি মনে করি না
যেখানে বেলটা পড়ে সেখানে যে ব্যথাটা পায়, সে চিন্তা করে যে বেলটা আরেক প্রান্তে মাথায় যদি পড়তো তাহলে কেমন লাগতো। আসলে নেড়ে বেল তাহলে একবার যায়, সে বারবার তা আসলে এটা এখন ট্রেড, এটা বর্তমান সময়ের সঙ্গে যায়। কাজেই এটাকে ওই যে চোরের ভয় তো আমরা পাতা কেটে ভাত খেতে পারি না, এটা থাকবে এই যুগে। এখন আমাদের যে এই যে আমরা করোনাকালীন সময় দেখেছি, যেটা একটা বাস্তবতা, নির্মম বাস্তবতা, যেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাইলেও পারবো না। এবং আমরা যে সেবাটা পাচ্ছি এটা যেমন একটা সেবা, তো সেবাটা যদি কেউ প্রতারণার দিকে নিয়ে যায়, সেটি আসলে সব সেবা সেক্টরেই প্রতারণা সম্ভব। যেটা অনেক সময় ব্যাংকিং সেক্টরে আমরা দেখি যে অনেক ব্যাংক ইচ্ছাকৃতভাবে আসলে মনে হয় দেউলিয়া হয়ে যায়। তাহলে বোঝা যায় যে ওখানে কিছু নিয়ন্ত্রণ সংস্থায় যারা আছেন ওই ব্যাংকের উচ্চ পর্যায়ে তাদের কিছু দুর্বলতা আছে। সেই দুর্বলতা এখানে যেমন দুই পক্ষই আমাদের এখানে বুঝতে হবে, যারা আমরা এখানে ভোক্তা এবং আমরা কিছুটা লোভাতু, আমরা জন্মগত ভাবেই আমরা একটু লোভী প্রকৃতির। যেখানে আমরা অনেক বেশি লাভ দেখি সেখানে আমরা ছুটে যাই, কিন্তু ভাবি না যে কেন আমাকে 42 লক্ষ টাকার একটা গাড়ি 30 লক্ষ টাকা দেবে, তাহলে তাদের কি মুনাফা হবে। আমি কেন ওই 42 লক্ষ টাকার গাড়ি বা একটা পালসার গাড়ি 2.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকায় দিচ্ছে। তো সেখানে ওই যে একটা গল্পের মতোই বলতে হয় যে যে দেশে কিনা ওই যে তেলের দামে ঘি বিক্রি হয় সে দেশে আমি থাকবো না। তা আসলে সেইটার কথা নয়, যে আমাকে বুঝতে হবে যে পিছনে কোনো প্রতারণার ভাগ থাকতেই পারে। সেটা যেমন আমাদের সচেতনতার জায়গা। আরেকটি বিষয় হচ্ছে যেটা বললো অনেক সুন্দর কথা, যে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ, তাহলে অবশ্যই তাদের যদি একটা ফান্ড নেওয়া হয়, যেমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে কোনো, তাদের কিন্তু একটা পরিমাণ অর্থ সরকারি কোষাগারে তাদের রাখতে হয়, এবং কেউ যদি প্রতারিত হয় সেখান থেকে যেন তাদেরকে এটা মিট আপ করা যায়। এইটাই হলো বড় ব্যাপার, যে এখানে কিছু আমরা যেহেতু বারবার এখানে আমরা এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের আসলে কিন্তু ই কমার্স, এই যে ট্রেড, ব্যাংকিং, এগুলো কিন্তু পজিটিভ। এগুলো বর্তমান সময়ে আমরা চাইলেই কম্পিউটার, মোবাইল সব বন্ধ করে দিয়ে কিন্তু আমরা ওই যুগে ফিরে যেতে পারবো না। এর মধ্যেই থাকতে হবে, যুগের সাথে আমাদের চলতে হবে, এগিয়ে যেতে হবে। সেটাতে যেন পৃথিবীর উন্নত বিশ্বে যেভাবে চলে আমরাও যেন সেভাবে চলতে, নিয়ন্ত্রণটা যেন দুই পক্ষে থেকেই, হ্যাঁ, যেন আমরা কোনো সময় লোভের পাতে পা না দিই। আবার কোনো অসাধু ব্যক্তি যেন এরকম একটা প্রতিষ্ঠান বিভিন্ন নামে বেনামে এসে তারা যেন জনগণকে প্রতারিত করতে না পারে, সেদিকটা তাদের দিকে একটু আরেকটা বিষয়ে আমরা একটু আলোচনা করে আজকে আলোচনা শেষ করতে চাই। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, ছোট্ট করে আলোচনা করতে চাই। সাম্প্রতিক একটি ঘটনা বগুড়ার শিবগঞ্জ উপজেলায়, আপনি নিশ্চয়ই গণমাধ্যমের বা নানান ভাবে হয়তো জেনে থাকবেন যে একজন কিশোর বাউল, তার লম্বা চুল ছিল, সে গান গাইতো, বিভিন্ন আয়োজনে সে গান গেয়ে রোজগার করতো। তার মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে, মাথা মুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তাকে মানে সে মারপিট করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত যে তথ্য জানি যে সেই কিশোর এখনো পর্যন্ত আসলে ভয় এলাকায়ও থাকতে পারছে না। এই যে আমাদের মানে সমাজের যে দৃষ্টিভঙ্গি, একজন কিশোর বা একজন মানুষ গান গেয়ে সে জীবিকা নির্বাহ করে, তার লম্বা চুলে কোন জায়গায় সমস্যা আমাদের, কিংবা সে যদি তার ঘরে যদি সে আধ্যাত্মিকতার কোনো কিছু করে, ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমরা আসলে যেহেতু ধর্মীয় খুবই সেন্সিটিভ বিষয়, আমরা সেই জায়গায় যাব না। কিন্তু মানুষের তো আমরা একটা স্বাধীন সত্তা বলে একটা জায়গা আছে। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা কেন আসলে পাল্টাচ্ছে না? আমরা একেবারে নেতিবাচক ভাবে কেন দেখছি? এটা ছোট্ট করে যদি স্যার পড়ে দিতেন, আমরা শেষ পর্যায়ে রয়েছি আসলে। ধন্যবাদ আপনাকে। আসলে বাউল যেটা বললেন, আমি যদি বলি যে বাউল একটা সম্প্রদায়, বাউল একটা ধর্ম, বাউল কিন্তু একটা দর্শন। বাউল এবং বাউলিয়ে দুটো শব্দের মিলে এই বাউল শব্দটি, এটা আসলে আউল থেকে এসেছে বাউল। আর আউল শব্দটা সংস্কৃত আকুল থেকে এসেছে, আকুল থেকে আউল, আউলের পরবর্তী স্তর হচ্ছে বাউল, এবং এরপরে ফকির, তারপরে দরবেশ। আসলে এই যে আকুল থেকে আকুল হইল প্রাণ,
ব্যাকুল হলে আকুল এবং ব্যাকুল হওয়া, এটা হচ্ছে আসলে এই দর্শনটা হচ্ছে বাউলের যে দর্শন, সেটা হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার যে হচ্ছে মিল বা তার আকাঙ্ক্ষা। এখানে ওই যে গুরু যেটা বললেন, ওই ছেলেটা আমি দেখলাম, ও বোধহয় কোনো গুরুর আদর্শ ছিল। বাউলের একজন গুরু থাকে এবং বাউলরা আসলে মরমী কথাগুলো বলে, এবং সেটা দেহতত্ত্ব, অনেকগুলো তত্ত্ব আছে বাউলের, অনেক তত্ত্ব আছে, এবং সে তত্ত্ব কথাগুলো বলে। এবং বাউলের মধ্যে একটা, বাউল বললেই কিন্তু তারা আসলে গানের মধ্য দিয়ে তারা কিন্তু সাধনা করে। এবং এরা কিন্তু সহিংস হয় না, বাউলরা সবসময় একটু নির্জীব হয়, খেয়ালি হয়, এবং তারা এবং বৈরাগ্য হয়, মানে ঘর ছেড়ে বেরিয়ে পড়ার একটা প্রবণতা। আসলে বাউল যেমন সব ধর্মেরই একজন প্রবর্তক আছে, বাউলের কিন্তু গবেষণা হচ্ছে অনেকদিন, দীর্ঘদিন। বাউল আমাদের সঙ্গীত মহাবিদ্যালয়ে পড়ানো হয়, নাট্যতত্ত্বে পড়ানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে বাউল সম্পর্কে পড়ানো হয়। এটা কিন্তু লোকসঙ্গীতের একটা অংশ বাউল গান, এবং বাংলার লোকজ ধারার একটা আমাদের কিন্তু মাটির গান কিন্তু বাউল গান। বাউলরা আসলে কিন্তু ভিতর থেকে গায়, তাদের অন্তরের কথাগুলো এমনি এমনি বেরিয়ে আসে। কাজেই তারা কিন্তু মানে ওই যে আমাদের দেশে যদি আমরা বলি যে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ বাউল হচ্ছে আমাদের লালন। তো তিনি কিন্তু আসলে এই যে তিনি কিন্তু তার গানেই বলেছেন, মানুষ ভোজো মানুষ ভোজো, শোন বলে মানুষ শোনার মানুষ হই। তা আসলে তারা কিন্তু আসলে এমনিতেই হয়তো বা ধর্মীয় আমাদের নিপীড়নটা স্যার আসলে আসলে এই নিপীড়নটা দেখেছি যেগুলো এটা মধ্যযুগীয় কায়দায়, এটা সমাজ পাল্টাচ্ছে না তাদের আসলে আমাদের সত্যিকার অর্থে তাদের সম্পর্কে আমাদের ভুল মেসেজ দেওয়া হয়। বাউল সম্পর্কে আসলে যদি আমরা যারা একটু পড়ালেখা করা মানুষ, জানাশোনা যাদের আছে, তারা কিন্তু বাউলদেরকে ভুল বুঝবে না। কিন্তু যারা এখনো ধর্মান্ধ বা কুসংস্কারের মধ্যে নিমজ্জিত আছে, তারা তাদের প্রতি এরকম সহিংস হওয়ার তো কোনো কারণ দেখে না। খুবই মর্মান্তিক, খুবই এটা আসলে দুঃখজনক। কারণ সে বাউল সাধনা করতে পারে, সেটা তার অধিকার। সেই অধিকারটুকু আমাদের দেশে আছে। সকল ধর্মের মানুষ এখানে বাস করবে, সহ অবস্থান থাকবে। হ্যাঁ, তো আসলে ওই যে যেমন হিন্দু মুসলমান, এখানে সবচেয়ে সকল ধর্মের মানুষের সহ অবস্থান নিশ্চিত করতে, যেমন নজরুল বলেছেন, এরকম মানে আমাদের লালনের জন্ম এই বঙ্গভূমিতে। আসলে কিন্তু সেই দেশে বাউলরা যদি অন্যদের দ্বারা নিগৃহীত হয়, নির্যাতিত, জায়গাটা আসলে পরিবর্তন দরকার। এবং এটা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় এটা কথা বলা দরকার, যে তাদের সম্পর্কে একটু হলেও উদার হওয়া দরকার, কারণ এরা তো অন্যের ক্ষতি করে না। কাজে তাদের আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে যেতে চাই। একটু বলে এখনো গ্রাম পর্যায়ে যে কুসংস্কারের জায়গাগুলো রয়েছে, আমরা বাউলের উপর নিপীড়নের জায়গা দেখলাম, এইটা আসলে প্রতিরোধের জন্য বা সমাজের দৃষ্টিভঙ্গি জায়গাটা, আমরা আধুনিক হচ্ছি, তথ্য প্রযুক্তি সহ নানা বিষয় নিয়ে, কিন্তু এই জায়গাগুলো আমাদের পরিবর্তন হচ্ছে না। কি করা দরকার একটু ছোট্ট করে বলে আমরা শেষ করবো। আপনার সংস্কৃতির যে বিচার, যারা সংস্কৃতির কর্মী, তাদেরকে আরো বেশি বেশি করে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে। আপনি দেখেন, আগে কিন্তু গ্রামে গ্রামে পালা গান হতো, জারি গান হতো, এখন কিন্তু নাই। আমরা ছোটবেলায় দেখি নাটক হতো, মঞ্চ নাটক যেটা গ্রামে হতো, এখন কিন্তু নাই। এগুলো হচ্ছে যারা ধর্ম গোড়া, যারা মৌলবাদী গোষ্ঠী। হ্যাঁ, আপনি যখন দেখবেন মসজিদে বা মাদ্রাসায় এগুলোর বিরুদ্ধে কিন্তু ফতোয়া দেয়, ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে সমাজটাকে কুসংস্কারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে দেশে, আমাদের দেশে কিন্তু ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আমি কি করবো এটা আমার স্বাধীনতা। আমি স্যার যেটা বলেছে, বাউল কিন্তু আজকে সৃষ্টি হয়নি, যুগের পর 13 শতক, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত বাউলদের দোদণ্ড প্রতাপ ছিল। 1300-1400 বাউলের আত্মার কথা বলে ওরা, মানে একটা বাস্তব যে কথা, জীবনের কথা, সেই কথাগুলোই কিন্তু ওদের গানের মধ্যে দিয়ে ফুটে ওঠে। যেমন করিম
শাহ আব্দুল করিমের গান, আমরা আগে তো আমরা সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, দেখেন এরা এত দেহতাত্ত্বিক এবং মানে বাস্তববাদী গানগুলো বলে। এরা কোনোদিন আপনি শুনেছেন কোনোদিন কোনো বাউল সমাজের কোনো অপরাধ করেছে এরকম কথা আমরা পেপার পত্রিকায় বা মিডিয়াতে দেখি না। তাদেরকে যখন হেনস্থা করা হয়, এটা আসলে বাঙালি সংস্কৃতির উপরে আঘাত। উজ্জ্বল ভাই, অনেক এদের ধন্যবাদ। বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কঠোর হওয়া উচিত। এটা ধর্মান্ধদের কাজ, এরা মানে এরা ধর্ম উগ্রবাদী তার একটা বিষয়। সেক্ষেত্রে নিশ্চয়ই তৃণমূলের প্রগতিশীলদের এই যে সংস্কৃতি চর্চা জায়গাটিও আরো আরো একটু বিকশিত হওয়া বিকশিত দরকার। হওয়া দরকার, কাজ করা দরকার। দর্শক, এতক্ষণ যারা ছিলেন বঙ্গকথনের সঙ্গে আজকের সম্প্রতিকে আজকে আমাদের সঙ্গে আলোচক হিসেবে যুক্ত ছিলেন এতক্ষণ সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গাজী মোহাম্মদ তৌহিদুল আলম চৌধুরী, এবং একই সঙ্গে আরেকজন আলোচক ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং শাখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল। দুজন তাদের ব্যস্ততম সময়ের মধ্যেই আমাদের জন্য, বঙ্গকথনের জন্য, আপনাদের জন্য তাদের মূল্যবান সময় দিয়েছেন। এই জন্য আরো একবার তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আগামীকাল দেখা হবে নতুন কোনো সাম্প্রতিক আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।